শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে বিশ্ব ব্যাংকের সহায়তায় সুন্দরবনের মানুষের জীবন জীবিকা ও নদী বাঁধ পরিকল্পনায় নতুন উদ্যোগ রাজ্য সরকারের। বিরল রোগ শনাক্তকরণে কলকাতা পুরসভা হাতে নিল নতুন কর্মসূচি। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন। চলন্ত ট্রেনে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাল হ্যাম রেডিও। সুন্দরবনের নদী বাঁধ, বনসৃজন ও সেখানকার বাসিন্দাদের জীবন জীবিকা সুনিশ্চিত করতে বিশ্ব ব্যাংকের সঙ্গে যৌথ উদ্যোগে 4,100 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার। গত বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়। মন্ত্রিসভার সদস্য ড শশী পাঁজা সাংবাদিকদের বলেন, শোর নামে এই প্রকল্পে সুন্দরবনের 39টি দ্বীপের 50% নদী বাঁধকে আরও সুরক্ষিত করার পাশাপাশি ভূমিক্ষয় রুখতে ম্যানগ্রোভ প্রকল্পও রয়েছে। নতুন বাঁধ তৈরির ক্ষেত্রে বাসিন্দাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়টিও দেখা হবে। রাজ্য সরকার মোট প্রকল্প খরচের 1,230 কোটি টাকা দেবে, বাকি টাকা দেবে বিশ্ব ব্যাংক। আগামী 5 বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে মন্ত্রী জানিয়েছেন। ওয়ার্ল্ড ব্যাংক সঙ্গে একটি প্রস্তাব, ইরিগেশন এন্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট একটা প্রজেক্ট, সেটা ওয়ার্ল্ড ব্যাংকে এই স্কিমটা সাবমিট হচ্ছে এবং তার মধ্যে 4,100 কোটি টাকা যে খরচাটা রয়েছে সেইটা ওয়ার্ল্ড ব্যাংক এবং পশ্চিমবঙ্গ সরকার সেটা 70-30 রেশিওতে বহন করবে খরচা। এই প্রজেক্ট কস্ট যদি 4,100 কোটি টাকা হয় তাহলে 30% ভাগ হচ্ছে 1,230 কোটি টাকা, যেটা রাজ্য সরকার এই খরচাটা বহন করবে। এবং এই কাজটা কিভাবে হবে এবং এই কাজের যে ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে, কারা কারা কিভাবে যুক্ত হবে, এই সমস্তটা আজকে তৈরি হয়েছে এবং ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। এইটা 5 বছর মেয়াদ হবে এই কাজটা এবং অর্থ বছর 2025-26 থেকে অর্থ বছর 2029-30 এই সময় এই 5 বছরে এটা ইমপ্লিমেন্ট হবে। সকলেই জানেন, যেটা বলা হলো যে এই প্রোগ্রামের নামটা SHORE, অর্থাৎ লোয়ার সুন্দরবন এর ক্ষেত্রে এখানে এই যে কাজটা হবে সাস্টেনেবলি হার্নেসিং ওশান রিসোর্সেস অ্যান্ড ইকোনমি। এইটা ইন শর্ট SHORE। পরিবেশ কর্মী ও বিজ্ঞানীরা এই প্রকল্পকে স্বাগত জানিয়েছেন। সুন্দরবন বিশেষজ্ঞ ও সমুদ্র বিজ্ঞানী অধ্যাপক সুগত হাজরা আকাশবাণীকে বলেন, সুন্দরবনের বহু জমি অবৈজ্ঞানিকভাবে মাছের ভেরিতে রূপান্তরিত করা হচ্ছে। সুন্দরবনে গত 20 বছর মানে 2020 অবধি প্রায় 1,000 হেক্টর ম্যানগ্রোভ, 2,000 হেক্টরের বেশি পলিতট আর প্রায় 24,000 হেক্টরের বেশি চাষের জমি আইন না মেনে অর্থের বিনিময়ে অথবা জোর খাটিয়ে চিংড়ির ভেড়িতে রূপান্তরিত করা হয়েছে। শুধু সন্দেশখালী 2-1 নয়, ক্যানিং 1-2, বাসন্তী, গোসাবা, হিঙ্গলগঞ্জ, কোথাওই এর প্রভাব কিছু কম নয়। বেশি লাভের জন্য হোয়াইট লেগেড শ্রিম্প বা ভেনামাইয়ের চাষের প্রভাব বেড়েছে গত 10 বছরে। এখন এটা তো অবশ্যম্ভাবীভাবেই বাস্তুতন্ত্রের একটা সংকটকে ডেকে আনছে, যেখানে সুন্দরবনের 50 লক্ষ মানুষ নানানভাবে বাঁধ বেঁধে ম্যানগ্রোভ লাগিয়ে নোনা জলের হাত থেকে বাঁচতে চাইছেন। নোনা জলের বন্যার প্রকোপে বেশি বেশি করে মানুষ চাষের থেকে উদ্বাস্তু হয়ে গিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন কাজ করতে মাইগ্রেন্ট লেবার হিসেবে। এখন জমির লবণতা কমিয়ে বা ক্ষারীয়তাকে নিয়ন্ত্রণ করে চাষের জমিতে ফিরিয়ে আনা সম্ভব, কিন্তু সেটা বেশ সময় সাপেক্ষ এবং খরচ সাপেক্ষ ব্যাপার। সুতরাং তার দায়িত্ব সরকারকে নিতে হবে বৈকি। আর সেই সময়টুকু যদি চাষের জমির মালিকরা দিতে না পারেন, তাহলে এখন যে ভেরি রয়েছে তাতে ভেনামি বা শুধু এক ধরনের শুধুই বাগদা চিংড়ি চাষ না করে, যেটাকে আমরা বলি পুরনো একটা আমাদের ট্র্যাডিশনাল পদ্ধতি আছে পলিকালচার, সেটাও তারা দেখতে পারেন যে বাগদার সঙ্গে পার্শে, ট্যাংরা, ভাঙন, ভেটকি
এগুলোকে মিলিয়ে চাষ করলে অতটা নোনাটাও দরকার হবে না। আর অথবা আরেকটা কথাও ভাবা যেতে পারে, যেরকম মেকং ডেল্টায় বা অন্যান্য জায়গায় আমাদের মালঞ্চের দিকেও এই এক্সপেরিমেন্টটা শুরু হয়েছে, যেটাকে বলে ম্যানগ্রোভ অ্যাকোয়াকালচার। আমরা যদি ম্যানগ্রোভের চারা পুঁতে দিই একটু জমি উঁচু করে, তাহলে ম্যানগ্রোভগুলো গজাবে, আমাদের বনসৃজনও হবে, আবার সেখানে এই চিংড়ি, ভাঙন, ভেটকি, পার্শে ট্যাংরা চাষও করা যাবে। পলিকালচার তার সঙ্গে ম্যানগ্রোভ প্লান্টেশন ভেড়ির মধ্যে, এটাতে দুটো সুবিধে, ভেড়ির চাষ উপকৃত হবে, আবার আমাদের সুন্দরবনের ম্যানগ্রোভ ধ্বংস বাঁচিয়ে আমরা বেশ কিছু বনসৃজন করে সেখানে কার্বন ক্রেডিট পাওয়ারও একটা সম্ভাবনা আমরা তৈরি করতে পারি। সুতরাং এই সব কিছুই আমাদের করতে হবে বাস্তুতন্ত্রের পুনর্জীবনের দৃষ্টিভঙ্গির থেকে। এবং সম্প্রতি ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি তারা এই ডেল্টাটাকে পুনর্জীবনের জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে আর্থিক সাহায্য করতে এগিয়ে এসছেন বলে আমি শুনেছি। সেই সুযোগটা আমরা সুন্দরবনকে পুনরুজ্জীবনের ক্ষেত্রে এই বাস্তুতন্ত্রের সংকটের থেকে সেখানকার মানুষকে এবং পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচাতে তারা সাহায্য করবেন, এগিয়ে আসবেন, এটা আশা করতে পারি। পরিবেশ কর্মী ও সাংবাদিক জয়ন্ত বসু আমাদের প্রতিনিধিকে বলেন, এই প্রকল্প রূপায়ণের সাধারণ মানুষের মতামত অত্যন্ত জরুরি। এই সুন্দরবনের যে বিপুল বিপন্নতা, সেই বিপন্নতা কমানোর জন্য কি করা যায় তার একটা ভাগ রয়েছে। এখানকার মানুষের জীবন জীবিকা, লাইভলিহুড, সেটা একটা পার্ট। এবং তৃতীয় রয়েছে বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য। এই তিনটি ভাগে রয়েছে। এর মধ্যে একটা বড় বিষয় যেটা এই প্রকল্পে হতে চলেছে সেটা হচ্ছে কয়েকশো কিলোমিটার জুড়ে মাটির বাঁধ। এই নদী বাঁধ সুন্দরবনের বিপন্নতার অন্যতম কারণ নদী বাঁধ ভেঙে যাওয়াটা কারণ। সাইক্লোন বাড়ছে, বন্যা বাড়ছে, হঠাৎ বৃষ্টিপাত বাড়ছে। সুতরাং এই যে নদী বাঁধ, সেটাকে কি করে আরো শক্ত সমর্থ করা যায়, এবং বাঁধটাকে ভাবা হচ্ছে কয়েকটা স্তরে করা হবে, যাতে কিনা যেমন একটা ঢেউকে বিভিন্ন ভাবে আটকানো যায়। সুন্দরবনের মানুষের একটা ওভারঅল দ্বীপ অনুযায়ী একটা ভালনারেবিলিটি অডিট, অর্থাৎ বিপন্নতার একটা মাপ তৈরি করা, যে কিভাবে কোন দিক থেকে কতটা বিপন্ন এবং সেই বিপন্নতা কি করে দূর করা যায়। এটা অত্যন্ত ভালো প্রস্তাব, যদিও আমাদের পূর্ণাঙ্গ প্রস্তাবটার জন্য অপেক্ষা করতে হবে যে শেষমেশ কি হচ্ছে। কিন্তু এখানে কতগুলো রাজনৈতিক এবং সামাজিক দিক থাকবে। সুতরাং এই পরিকল্পনা আপাতভাবে সঠিক দিকেই এগোচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু আমাদের খুব নজর রাখতে হবে এবং পূর্ণাঙ্গ পরিকল্পনা দেখতে হবে। আমি শুধু একটাই অনুরোধ করব, যারা পরিকল্পনা রূপায়ণ করবেন তাদের কাছে, এই পরিকল্পনার রূপায়ণ যেন স্থানীয় মানুষ, বিশেষজ্ঞদের কথার সঙ্গে কথা বলে হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একটা পরিকল্পনা গোড়ায় খুব ভালো থাকে, কিন্তু শুধু কিছু টেকনিক্যাল আধিকারিক সেটা প্রয়োগ করতে গিয়ে কোনো না কোনো জায়গায় সমস্যা হয়। এর অনেক উদাহরণ আমাদের কাছে আগে রয়েছে। আমার মনে হয় যে সুন্দরবন নিয়ে এই এক্সপেরিমেন্ট করা যাবে না। যারা আধিকারিক, যারা এক্সপার্ট, তারা তো থাকবেনই, কিন্তু আরো অনেকের সাথে কথা বলুন, স্থানীয় মানুষের সাথে কথা বলুন, তাদের অভিজ্ঞতা ভাগ করে নিন। এবং আমার একটাই আশা যে সবাই মিলে সুন্দরবনকে এই জলবায়ু বিপন্নতার সময় আমরা অনেক বেশি স্টেপ সিকিউর করতে পারবো এই পরিকল্পনা রূপায়ণের মাধ্যমে। বিরল রোগ সম্পর্কে অভিভাবকদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা ডেপুটি মেয়র অতীন ঘোষ সাংবাদিক বৈঠকে বলেন, কলকাতায় শিশুদের বিরল রোগের শনাক্তকরণের জন্য আশা কর্মীদের কাজে লাগানো হবে। পাশাপাশি পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিও শনাক্তকরণের বিষয়ে কাজ করবে। পুরসভার এই কাজে সহযোগিতা করবে অর্গানাইজেশন অফ ইন্ডিয়া। 144টা ওয়ার্ডের আমাদের প্রায় 700 মতো আশা কর্মী আছেন। তাদেরকে এই রেয়ার ডিজিজ যে স্ক্রিনিং এর যে কোশ্চেনার, সেই সম্বন্ধে তাদেরকে অ্যাওয়ার করবেন। ফলে আমরা 10টা ওয়ার্ড থেকে রেয়ার ডিজিজ ডাইরেক্ট স্ক্রিনিং করব, কিন্তু বাকি 144টা ওয়ার্ড থেকে আমরা কোশ্চেনারের মাধ্যমে ডাটা ইনপুট করব যে সাসপেক্টেড রেয়ার ডিজিজ কেস কোথায় কোথায় হতে পারে। তখন আমরা সেগুলোকে আইডেন্টিফাই করবো। আসলে এই জেনেটিক কাউন্সিলারের দরকার। ডাক্তার দীপাঞ্জনা দত্তের মতো জেনেটিক কাউন্সিলার যারা এই কাজটাকে রেয়ার ডিজিজ নিয়ে রিসার্চ করছেন, তার সংখ্যা তো আমাদের শহরে খুব কম। এই জেনেটিক কাউন্সিলার যারা হবেন তাদেরকে তৈরি করবেন ওনারাই। আমাদের মেডিকেল অফিসারদের ট্রেন করবেন, আমাদের আশা কর্মীদের ট্রেন করবেন। ফলে এটা একটু সময় লাগবে সারা শহরে শুরু করা, কিন্তু আমরা পাইলট প্রজেক্ট হিসেবে 10টা ওয়ার্ডে শুরু করব। 8ই মার্চ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস।
রাজনীতি, ক্রীড়া, সাহিত্য, বিজ্ঞান, সমাজের প্রতিটি ক্ষেত্রেই সমান তালে কৃতিত্বের সঙ্গে অংশগ্রহণ করার পরেও নারী পুরুষের সম অধিকারের বিষয়টি এখনও খাতায় কলমেই রয়ে গেছে, বললেন সাংবাদিক ও সমাজকর্মী সফিউন্নিসা। অধিকার বলতে যেটা আমরা বুঝি, ভোটাধিকার হয়তো পেয়েছি, কিন্তু সেই ভোটের অধিকারটা প্রয়োগ সেটা কি নিজের ইচ্ছায় মেয়েরা করতে পারে? বিচ্ছিন্ন একটা উদাহরণ আমরা দেখেছি 2-1 বছরে, এবং তার জন্য নিগৃহীত হতে হয়েছে রীতিমতন মহিলাদের, সেটা মিডিয়াতে বেরিয়েছিল। এরকম একটা অবস্থা। এবার দেখা যাক কোটা, 30% কোটা এমনি মহিলাদের জন্য বহু বছর ধরে চলে আসছে। সেই কোটা তো কোনোদিনই সেটা হয়নি। এবারে তো বলা হলো হ্যাঁ অনুমোদন করেছে 30% কোটা, কিন্তু সেটার কোনো প্রতিফলন আমরা কিন্তু কোথাও দেখছি না। না প্রার্থী দাঁড় করানোর ক্ষেত্রে, না মহিলাদের সিলেকশনের ক্ষেত্রে কোনো জায়গাতে সেটা কিন্তু বাস্তবায়িত হয়নি এখনো পর্যন্ত। অথচ এটা নিয়ে ঢক্কা নিনাদ হয়েছে প্রচন্ড রকম। এই কোটার ব্যাপারটা যদি আমরা ধরি, পুরোনো সেই সিস্টেমে যে এই জায়গায় মহিলারা দাঁড়াবেন, এখানে পুরুষরা দাঁড়াবেন, এরকম একটা ব্যাপার। সেখানেও দেখা যাচ্ছে মহিলারা আলাদা করে কেউ নিজের ইচ্ছায় বা নিজের জোরে দাঁড়াচ্ছেন এরকম খুব কম দেখা যায়। তাদের পরিবার যেখানে তাদের দাঁড়াতে বলছে দাঁড়িয়ে যাচ্ছেন পরিবারের অনুমোদন ক্রমে এবং তাদের আদেশ পাচ্ছেন, জিতেও যাচ্ছেন, কিন্তু সেখানে তিনি স্বাধীনভাবে কতটা কাজ করতে পারছেন বলা যায় একটুও না। তার কারণ হচ্ছে এইবার পুরো দায়িত্বটা হয় তার স্বামী, নাহলে তার বাবা, নাহলে ফ্যামিলির আরো কোনো প্রভাবশালী পুরুষ তার হাতে চলে যাচ্ছে, তিনি সব ঠিক করে দিচ্ছেন। এবার যদি দেখি আমরা সমমজুরি, খাতা ইকোনমি সমমজুরির কথা বলা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে গ্রামীণ যেসব পরিবেশে মেয়েরা কাজ করছে বা দৈনন্দিন শ্রমের যে কাজগুলো, সেখানে খুবই মহিলাদের চাহিদা বেশি, যেমন চাষের কাজে। কেন? আমি একটা সমীক্ষাতেও দেখেছি, এরা নাকি ফাঁকি দেন না এবং এক মনে কাজ করে যান, সময় নষ্ট করেন না। খুব ভালো লাগলো শুনে। কিন্তু মজুরি তাদের কম দিতে হয়, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ পান মহিলারা। এখানে কি অধিকার, নারীর অধিকার প্রতিষ্ঠিত হলো? কিছুই হলো না। নারীকে নারী হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখার যেদিন থেকে শুরু হবে, সেদিন থেকে নারী দিবস সার্থক হবে। তার জন্য আলাদা দিবস পালন দরকার নেই। সুন্দরবনের স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী শাশ্বতী সেন বললেন, সাধারণ স্তরে স্বয়ংভর গোষ্ঠী তৈরি হওয়ার ফলে বর্তমানে মেয়েদের অর্থনৈতিক মানোন্নয়ন হয়েছে এবং তারা সামাজিক মর্যাদা ফিরে পাচ্ছেন। এখন এই যে সব সেলফ হেল্প গ্রুপ, তার মাধ্যমে তারা কিছুটা রোজগার করতে পারছে, সেই রোজগারের টাকা তারা জমাতে পারছে, জমিয়ে তারা নিজেদের কোনো ছোট ছোট বিজনেস এসব করতে পারছে এবং ফ্যামিলিকে তারা কন্ট্রিবিউট করতে পারছে। তার ফলে যেটা হচ্ছে যে সে যখনই কন্ট্রিবিউট করতে পারে তার কিন্তু পরিবারে একটা সম্মান এসে যায়। পরিবর্তন কিন্তু তাদের মধ্যে হয়েছে। আগে যেমন তারা শুধুই মিন ধরে সেই কটা টাকা দিনে শেষে পেত, সেটা এমন কিছু ছিল না এবং অনেকে সে কাজটা করতেও পারতো না, তারা বেকার ছিল। আজকাল কিন্তু সুন্দরবনের মেয়েরা প্রত্যেকেই কিছু না কিছু কাজ করে, কেউ সেলাইয়ের কাজ করছে, কেউ কোনো মুরগি পালন করছে, বিভিন্ন রকমের এনজিওরা, তারপরে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট গুলো যাচ্ছে, তারাও মেয়েদের বিভিন্ন রকম কাজের জন্য চেষ্টা করছে এবং তারা সে কাজগুলো করছে। ফলে তাদের অর্থনৈতিক অবস্থাটা আমার মনে হয় একটু ভালো হয়েছে। বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড় এই ধরনের বড় রকমের প্রাকৃতিক দুর্যোগে সাগর মেলায় অথবা পথে ঘাটে হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন মানুষদের প্রিয়জনের কাছে পৌঁছে দিতে হ্যাম রেডিওর সদস্যরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কাজ করে চলেছেন। সম্প্রতি চলন্ত ট্রেনে অত্যন্ত তৎপরতার সঙ্গে ওষুধ পৌঁছে দিয়ে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচালেন স্বেচ্ছাসেবী এই সংগঠন। ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস আমাদের প্রতিনিধিকে জানান, ঘটনাটি ঘটে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। ট্রেনের মধ্যে হঠাৎ তার ছেলে সেন্সলেস হয়ে যায়, তখন বাজে 2টো। আমরা জিজ্ঞেস করি কাছাকাছি বড় স্টেশন কি আছে, উনি বলেন বিশাখাপত্তনম। ট্রেন ঢোকার সময় 3টে। এই 1 ঘন্টার মধ্যে আমাদেরকে বিশাখাপত্তনমে ওষুধ পৌঁছতে হবে। ট্রেনের মধ্যেই একজন ডাক্তারবাবু ছিলেন, দেখে ডায়াগনোসিস করে একটি ওষুধ দেন। আমরা সাথে সাথে হ্যাম রেডিও বিশাখাপত্তনমের সদস্য সাই লিখিত, তার সাথে দ্রুততার সাথে যোগাযোগ করি। সাই সে ওষুধটি কিনে ওখান থেকে পৌঁছে যান 5 মিনিট আগে স্টেশনে। তার ছোট ভাইয়ের কাছে ওষুধ দিয়ে সেখান থেকে নিশ্চিত করে ওষুধ দেওয়া হয়েছে, সুস্থ হচ্ছে। এখন বাড়ির সঙ্গে যোগাযোগ করেছি এবং বিপন্ন মানুষের পাশে বিপর্যয়ের সময় ওষুধ দিতে পেরে আমরা খুবই গর্বিত। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ।
আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।